পলাশির যুদ্ধ শুধু একটা নাম নয়, এটা এমন একটা ঘটনা যা পুরো ভারতবর্ষের ইতিহাসটাকেই কিন্তু বদলে দিয়েছিল। আচ্ছা, এটা কি আসলেই শুধু একটা যুদ্ধ ছিল, নাকি এর আড়ালে ছিল আরও বড় কোনো খেলা, কোনো গভীর ষড়যন্ত্র? ভাবুন তো, একটা ট্রেডিং কোম্পানি, মানে একটা ব্যবসায়ী সংস্থা, কিভাবে একটা গোটা সাম্রাজ্যের ভিত করে ফেলল। চলুন আজ আমরা এই ঘটনার একদম পেছনের গল্পটা জানার চেষ্টা করি। এই যে ছবিটা দেখছেন, এটা কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্ত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই বিখ্যাত রবার্ট ক্লাইভ বাংলার নতুন নবাব মীর জাফরকে মসনদে বসাচ্ছেন। আচ্ছা, দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে যেন একটা যুদ্ধের ফলাফল, তাই না? কিন্তু সত্যিটা হলো, এই একটা ছবির পেছনে লুকিয়ে আছে দীর্ঘদিনের এক জটিল ষড়যন্ত্র, ক্ষমতা দখলের এক নোংরা খেলা। কিন্তু মূল প্রশ্নটা হলো, একটা ব্যবসায়িক কোম্পানি যাদের কাজ ছিল শুধু লাভ করা, তারা কিভাবে এত বড় একটা সামরিক আর রাজনৈতিক জয় পেয়ে গেল? মানে এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব, কারণ এর উত্তরটা যুদ্ধক্ষেত্রে নয়, বরং লুকিয়ে ছিল পর্দার আড়ালের গভীর ষড়যন্ত্রে। তো গল্পের শুরুটা হয়েছিল দুটো জিনিসের সংঘাত দিয়ে, সার্বভৌমত্ব আর মুনাফা। একদিকে ছিলেন বাংলার নবাব, যিনি নিজের শাসন, নিজের ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন, আর অন্যদিকে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যাদের মাথায় ছিল একটাই চিন্তা, ব্যবসা আর শুধু ব্যবসা। আর এই সংঘাতের ঠিক মাঝখানে ছিলেন দুজন মানুষ। একদিকে বাংলার তরুণ নবাব সিরাজ উদ্দৌলা, তিনি শুরু থেকেই ইংরেজদের মতিগতি নিয়ে, মানে তাদের কাজকর্ম নিয়ে বেশ সন্দিহান ছিলেন। আর অন্যদিকে রবার্ট ক্লাইভ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভীষণ উচ্চাভিলাষী এক অফিসার, যাকে আরকটের বীর বলা হতো। বোঝাই যাচ্ছে দুজনের পথ ছিল একেবারে আলাদা, তাই সংঘাতটা একরকম অবধারিতই ছিল। ইংরেজরা কিন্তু নবাবকে ক্রমাগত উত্ত্যক্ত করতে শুরু করে, একটার পর এমন কাজ করতে থাকে যা নবাবের একদমই পছন্দ ছিল না। যেমন ধরুন, নবাবের পারমিশন ছাড়াই তারা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ মেরামত শুরু করে দিল। এখানেই শেষ নয়, নবাবের এক শত্রু কৃষ্ণদাস, তাকেও তারা আশ্রয় দিল। আর একদম শেষে নবাব যখন নিজের একজন দূতকে পাঠালেন, তাকেও অপমান করে বের করে দেওয়া হলো। ব্যাস, নবাবের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। তো এর ফল যাওয়া হওয়ার ঠিক তাই হলো। নবাব সিরাজউদ্দৌলা সোজা কলকাতা আক্রমণ করে ফোর্ট উইলিয়াম দখল করে নিলেন। আর ঠিক এরপরেই ঘটে সেই বিতর্কিত ঘটনাটা, যা ব্ল্যাক হোল বা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। যদিও পরে ইংরেজরা এই ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেছিল, কিন্তু এটাই তাদের হাতে একটা বড় অজুহাত তুলে দেয় প্রতিশোধ নেওয়ার আর বাংলার ক্ষমতা। এই ঘটনার পরই কলকাতা পুনরুদ্ধারের নাম করে মাদ্রাজ থেকে বাংলা এসে হাজির হলেন রবার্ট ক্লাইভ। কিন্তু তিনি এসেই একটা জিনিস খুব পরিষ্কার বুঝে গেলেন, আসল যুদ্ধটা তলোয়ার দিয়ে লড়ার আগে জিততে হবে বুদ্ধি দিয়ে, টেবিলের আড়ালে বসে। আর ঠিক এখান থেকেই শুরু হলো ইতিহাসের সেই বিখ্যাত ষড়যন্ত্রের জাল বোনা। ক্লাইভ কিন্তু বোকা ছিলেন না, তিনি ভালো করেই জানতেন যে নবাবের বিশাল সেনাবাহিনীর সাথে সামনাসামনি যুদ্ধে জেতা প্রায় অসম্ভব। তাই তিনি পেশি শক্তির বদলে মস্তিষ্ককে কাজে লাগালেন, ভরসা করলেন কূটনীতি আর ষড়যন্ত্রের উপর। তার প্ল্যানটা ছিল খুব সহজ, নবাবের নিজের লোকদেরকেই তার বিরুদ্ধে ব্যবহার করা, ভেতর থেকে পুরো শিবিরটাকে দুর্বল করে দেওয়া। আর এর জন্য তার টার্গেট ছিলেন নবাবের দরবারের সেই সব প্রভাবশালী লোকেরা, যারা নবাবের উপর খুশি ছিলেন না। ক্লাইভের প্ল্যানটা ছিল একেবারে নিখুঁত, কয়েকটা ধাপে সাজানো। প্রথম ধাপ, কলকাতা পুনরুদ্ধার করে নবাবকে আলীনগরের চুক্তিতে সই করতে বাধ্য করা। দ্বিতীয় ধাপ, নবাবের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি মীর জাফরের সাথে যোগাযোগ করা, তাকে বাংলার নবাব বানানোর লোভ দেখিয়ে একটা গোপন চুক্তি করে ফেলা। আর ৩ নম্বর ধাপটা, ওটা ছিল একটা নির্লজ্জ প্রতারণা, একটা বিশাল ধোঁকা। এই পুরো ষড়যন্ত্রের মাঝে একজন মধ্যস্থতাকারী ছিলেন, উমিচাঁদ নামে এক ব্যবসায়ী। তিনি হঠাৎ বেঁকে বসলেন, হুমকি দিলেন যদি তাকে বিশাল অঙ্কের টাকা না দেওয়া হয় তাহলে তিনি সব ফাঁস করে দেবেন। ক্লাইভ পড়লেন মহাবিপদে। তো এই উমিচাঁদকে বোকা বানানোর জন্য তিনি একটা দারুণ চাল চাললেন। দুটো চুক্তিপত্র বানানো হলো, একটা সাদা কাগজে, যেটা ছিল আসল চুক্তি, আর অন্যটা লাল কাগজে, যেটা ছিল পুরোপুরি নকল। এই নকল চুক্তিতে লেখা ছিল যে উমিচাঁদকে তার চাওয়া টাকা দেওয়া হবে, যদিও সেটা দেওয়ার কোনো পরিকল্পনাই তাদের ছিল না। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে দলিলটা দেখছেন, এটা হলো সেই প্রতারণার ঐতিহাসিক প্রমাণ। এখানে পরিষ্কার লেখা আছে কিভাবে উমিচাঁদকে ধোঁকা দেওয়ার জন্য একটি লাল কাগজের নকল দলিল বানানো হয়েছিল। মানে একটা গোটা সাম্রাজ্যের ভিত তৈরি হয়েছিল একটা জালিয়াতির ওপর দাঁড়িয়ে। ভাবা যায়? তো সব ষড়যন্ত্র যখন একেবারে পাকা, তখন এলো সেই দিনটা, 23শে জুন 1757। পলাশির প্রান্তরে দুই সেনাবাহিনী মুখোমুখি। কিন্তু সেদিন যা ঘটেছিল, তাকে কি একটা যুদ্ধ বলা ঠিক হবে, নাকি পুরোটাই ছিল একটা সাজানো নাটক?
আচ্ছা, চলুন একবার দুই পক্ষের সৈন্য সংখ্যাটা দেখি। একদিকে নবাবের প্রায় 50,000 সৈন্য, আর অন্যদিকে ক্লাইভের মাত্র 3,000। মানে যে কোনো হিসাবেই তো ইংরেজদের হারার কথা, তাই না? এটা তো একরকম অসম্ভব একটা লড়াই ছিল। কিন্তু আমরা সবাই জানি শেষ পর্যন্ত কি হয়েছিল। যুদ্ধের ঠিক সেই মুহূর্তে যখন জয় পরাজয় নির্ধারিত হচ্ছিল, তখন ঘটল সেই বিশ্বাসঘাতকতা। নবাবের সেনাবাহিনীর সবচেয়ে বড় অংশটা যার অধীনে ছিল, সেই সেনাপতি মির্জাফর তার সৈন্যদের নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তিনি যুদ্ধই করলেন না। মির্জাফর রায় দুর্লভের মতো বিশ্বাসঘাতকদের জন্য নবাবের হাতের মুঠোয় থাকা জয়টা পরাজয় বদলে গেল। তার মানে পলাশির যুদ্ধটা বীরত্ব দিয়ে জেতা হয়নি, জেতা হয়েছিল বেইমানি দিয়ে। পলাশির যুদ্ধের পর যা শুরু হলো তাকে এক কথায় বলা যায় লুণ্ঠন। সেই একটা গোপন চুক্তির দাম হিসাবে বাংলা শুধু তার স্বাধীনতা হারায়নি, হারাতে শুরু করেছিল তার সমস্ত সম্পদ। মির্জাফর নামে নবাব থাকলেন বটে, কিন্তু হয়ে গেলেন কোম্পানির হাতের পুতুল। আসল ক্ষমতা চলে গেল ক্লাইভের হাতে, আর তখন থেকেই শুরু হলো বাংলার সম্পদ লুট। ইতিহাসে এটাকে বলা হয় দ্য ড্রেইন অফ ওয়েলথ, মানে বাংলার সমস্ত সোনা দানার টাকা পয়সা জাহাজে করে সোজা চলে যেতে লাগলো ইংল্যান্ডে। বিনিময়ে বাংলা কিচ্ছুই পেত না। ক্লাইভ আর তার অফিসাররা নিজেরাও কিন্তু কোটি কোটি টাকা কামিয়ে নিলেন। আর এই এক ঘটনাই ভারতবর্ষে প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের দরজাটা খুলে দিয়েছিল। তখন একজন ইংরেজ অফিসার ছিলেন, কর্নেল ম্যালেসন। তিনি মির্জাফরকে নিয়ে একটা দারুণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মির্জাফর ছিলেন একটি সোনার বস্তা, যার মধ্যে তারা ইচ্ছামতো হাত ডোবাতে পারত। মানে তার কথাতেই পরিষ্কার, ইংরেজরা মির্জাফরকে নবাব হিসেবে দেখত না, দেখত টাকা লুট করার একটা মেশিন হিসেবে। শুধু তিনিই নন, বিখ্যাত ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার তো পলাশির পরের সময়টাকে সরাসরি বলেছেন প্রকাশ্য ও নির্লজ্জ লুণ্ঠনের যুগ। এই কথাগুলো থেকেই বোঝা যায় যে বাংলার অর্থনীতিকে ঠিক কতটা নির্মমভাবে শেষ করে দেয়া হয়েছিল। তাহলে সবকিছুর শেষে সেই প্রথম প্রশ্নটাতেই আবার ফিরে আসা যাক। পলাশির ঘটনাকে কি আমরা শুধুই একটা যুদ্ধ বলবো, নাকি এটা ছিল একটা ঠান্ডা মাথার রাজনৈতিক চক্রান্ত, যার মাধ্যমে একটা ব্যবসায়িক কোম্পানি একটা গোটা সাম্রাজ্য করার স্বপ্ন দেখেছিল এবং সফলও হয়েছিল? ইতিহাস যে কথাই বলুক না কেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এই একটা ঘটনায় পুরো উপমহাদেশের ভাগ্যটা চিরদিনের জন্য বদলে দিয়েছিল।